স্বাগত আপনাদের হালাপুলের পর্দায়। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। আগ্নেয়গিরি রূপ নিতে পারে শাসক দলের শরিক ও বিধায়কদের তুষের আগুন, সদৃশ অন্তর্কলহ ভাঙতে পারে জোট সরকার, জানালেন কংগ্রেস নেতা গোপাল চন্দ্র রায়। স্বাস্থ্য দপ্তরের জীর্ণ পরিষেবা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে চিকিৎসাধীন করোনা রোগীদের বিক্ষোভ, ঘটনা শান্তির বাজার একলব্য ইংলিশ মিডিয়াম স্কুলে। লকডাউনে বিধিনিষেধ মানছেন না সীমান্ত এলাকার মানুষ, নজরদারি নেই পুলিশ ও মহকুমা প্রশাসনের। কুমুলগে আইনপিটি কনফারেন্সের জন্য আবেদন নাকচ, মুখ্য সচিবের তীব্র প্রতিক্রিয়া দলের সভাপতি বিজয় কুমার আঙ্খারের। এখন বিস্তারিত। স্বাস্থ্য দপ্তরের পরিষেবা এবং ভূমিকা নিয়ে চরম বিক্ষোভ প্রদর্শন করেন করোনা আক্রান্ত রোগীদের, ঘটনা শান্তির বাজার একলব্য ইংলিশ মিডিয়াম স্কুলে। এই জিনিসটি কি আজকে প্রথম আছে? তারা নিজেরাই রেখে দিছে এটা লইয়া। এটি নিব না, তারা নিব না এখান থেকে স্যানিটাইজার করে নিব। স্বাস্থ্য দপ্তরের নিম্নমানের পরিষেবা সহ বিভিন্ন ইস্যুতে বিক্ষোভে ফেটে পড়েন চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীরা। চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ জেলার শান্তির বাজার স্থিত একলব্য ইংলিশ মিডিয়াম স্কুলে। মারণ ভাইরাস কোভিড-19 আক্রান্ত রোগীদের মধ্যে সময় মতো খাবারের গুণমান, ওষুধপত্র প্রদান সহ বিভিন্ন অব্যবস্থার জন্যই এই বিক্ষোভ। এই জিনিসটি কি আজকে প্রথম আছে? তারা নিজেরাই রেখে দিছে এটা লইয়া। বাচ্চাটা খাওয়া দিতে, বাচ্চাটা কি খাইতেছে? এদিকে রাজ্যের কোভিড পরিষেবা নিয়ে শিক্ষামন্ত্রী দাবি করেন ভূ ভারতে নেই ত্রিপুরার মতো সুব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোর। পানিসাগর আরসিপি কলেজের সমস্যা নিয়ে বৈঠক শিক্ষা ভবন স্থিত ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে। বৈঠকে পৌরোহিত্য করেন অধিকর্তা শরদিন্দু চৌধুরী। নানাবিধ সমস্যায় ভুগছে পানিসাগর আরসিপি কলেজটি। সংস্কারমূলক কাজের জন্য বিঘ্নিত হচ্ছে ভর্তি প্রক্রিয়া। শনিবার ইস্যুতে শিক্ষা ভবন স্থিত ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন অধিকর্তা শরদিন্দু চৌধুরী। সাক্ষাৎকারে জানিয়েছেন, পানিসাগর আরসিপি কলেজ নিয়ে এখানে একটা সমস্যা হয়েছে। যারা এপ্লিকেশন দেন তারা একটা অবজারভেশন দিয়েছেন যে কিছু কাজ আমাদের অসম্পূর্ণ থাকার জন্য তারা 21-22-এর যে এডমিশন সেটাতে রেস্ট্রিকশন করেছেন। এটা নিয়ে আমাদের মূল আলোচনার বিষয়। কলেজের দ্বারা দায়িত্বে আছেন, তারা সবাই এসছেন। আমরা দেখি কথা বলে কী হয়েছে, কী সমস্যা আছে।
এদের সাথে আলোচনা হবে। করোনার কারণে মুখ থুবড়ে পড়েছে বিভিন্ন দপ্তরে প্রশাসনিক কাজকর্ম, অস্বাস্থ্যকর পরিবেশ সর্বত্র। ব্যুরো রিপোর্ট, হেলাবল। জুলাই আইনপিটি কনফারেন্সের জন্য অনুমতি দেয়নি রাজ্যের মুখ্য সচিব। তীব্র প্রতিক্রিয়া দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খালের। সাংবাদিক সম্মেলনে আইপিএফটির সঙ্গে উগ্রবাদী যোগ সম্পর্কে সাংসদ রেবতী মোহন ত্রিপুরার বক্তব্যের স্পষ্টীকরণ দাবি করলেন আইনপিটির সম্পাদক জগদীশ দেববর্মা। নোয়াই অডিটোরিয়ামে আইনপিটির কনফারেন্সের অনুমতি নাকচ করে দেওয়ার ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আইনপিটির সভাপতি বিজয় কুমার রাঙ্খাল। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এনে জানালেন শাসক দলের জন্য আইন কানুনের প্রয়োজন হয় না। বিগত বছরগুলোতেও প্রশাসনিক বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন তারা। পরিপ্রেক্ষিতে এইসব আমরা মানি এবং এখনো মানি এবং আমরা মেনেই চলি। কিন্তু হোম মিনিস্ট্রি একটা গাইডলাইন, একটা নির্দেশ আছে মনে হয়, ওইটার পরিপ্রেক্ষিতে আমাদেরকে রিগ্রেট করা হলো, আমাদেরকে দিস অ্যালাউ করা হলো। ঠিক আছে, এটা যদি সবার জন্য হয় আমরা চাই, কিন্তু আমরা যারা বিরোধী আছি আমাদের জন্য সবকিছু রেস্ট্রিকশন, কিন্তু যারা রুলিং আছে তাদের কোনো আইন টাইম লাগে না। এটা যদি হয়তো গড়বড় হবে, এটা যদি আমরা দেখি যে তাদের পারমিশন ছাড়া হইতেছে, এগুলি তো আমরা নিশ্চয়ই আমরা প্রতিবাদ করব। তারপরেও আমরা খুব কন্ট্রোলে সংযমে আমরা আলোচনা করি এবং আমাদের যে সংগঠন আছে, আমাদের যে আইএনপিটি পার্টি এবং আইডব্লিউটি আইওয়াইএফটি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগে সবকিছু প্রোগ্রাম আমরা করি। এখন হোম মিনিস্ট্রির যদি এই গাইডলাইন থাকে, এটা তো গাইডলাইন খালি ত্রিপুরার জন্য হবে না, সারা ইন্ডিয়াতে হবে। এটা কাজে আমরা এটা দেখতে চাই যে এই সব কিছু গাইডলাইন এটা ঠিকভাবে চলুক, এটা আমরা চাই। এখন বিগত বছরগুলিতেও আমাদের অনেক কিছু প্রোগ্রামের পক্ষে রাজ্য সরকার অনুমতি প্রদান করে নাই। আমাদের হাইকোর্টে যাইতে আমাদেরকে বাধ্য করে, আমরা হাইকোর্টেও যে পারমিশন নেই বিভিন্নভাবে। কাজে এটা আপনার স্পেশালি আপনাদের অ্যাটেনশন আমি আইএনপিটি প্রেসিডেন্ট হিসাবে আমি ড্র করতে চাই। আমাদের প্রেস মিডিয়াগুলি এইসব যে ডিসক্রিপেন্সিস যে হইতেছে, এগুলিও আপনারা হাইলাইট করলে ভালো হবে। যদি আমরা তাদের নেচারে তাদের ভাবে আমরা আন্দোলন করি, মিটিং করি পারমিশন ছাড়া, তখন তো আমাদের উপরে নিশ্চয় আইন আসবে, কিন্তু তাদের উপরে আইন নাই। এটা আমাদের দুঃখভাবে আমরা এটা প্রকাশ করি। যাই হোক, এখন এডিসি কবে হবে না হবে এইসব হয়তো আমাদের কর্মীর সম্মেলন 25 তারিখে হওয়ার কথা। তারপরে আমরা আজকাল আমাদের ফর্মাল বৈঠকে আমরা সিদ্ধান্ত নেই যে প্রত্যেক ডিস্ট্রিক্টে, অল ডিস্ট্রিক্টে না, ধলাইয়ে, নর্থ ডিস্ট্রিক্টের 3টা ডিস্ট্রিক্টের ধলাইয়ে আমরা একটা কনসেন্ট্রেশন মিটিং করব। এইভাবে সাউথে হোক, ওয়েস্টে হোক, এইভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের প্রোগ্রাম করা আছে। আমাদের সেন্ট্রাল নেতৃত্বরা যাবেন এবং এইভাবে আমরা এখন আমাদের কন্টিনিউ আছে, এখানে 20 জন, এখানে 30 জন, এখানে 15 জন, এইভাবে সোশ্যাল ডিস্টেন্স আমরা বজায় রাখে আমাদের মিটিং চলছে। এটা আমাদের এদিন আইনপিটি দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খাল জানিয়েছেন, যারা এডিসির বিরোধিতা করেছে এবং এডিসি গঠনে যাদের কোনো ভূমিকা নেই, বর্তমানে তারাই এডিসি প্রশাসন চালাচ্ছে। সেই সাথে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে আইনপিটি দল কংগ্রেস সহ সমমনোভাবাপন্ন সকল আঞ্চলিক দলের সঙ্গে জোট গঠনের লক্ষ্যে তৎপরতা চালাবেন বলেও জানিয়েছেন তিনি। তারা আজকে তাদের সিদ্ধান্ত কি, এটা আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং আমাদের পার্টির যে বক্তব্য
এডিসি কেমনে হলো এবং এডিসির জন্য যারা রিয়েল ফাইট করছে তারা এখনো আছে, কিন্তু যারা এডিসিতে কোনোদিন এডিসির পক্ষে আন্দোলন করে নাই, যারা বিরোধী করছে এডিসির এক্সিস্টেন্সের জন্য, তারাই সরকার চালাই আসছে। কাজে নর্থ ইস্টার্নের বিভিন্ন এডিসি এরিয়াগুলিতে তাদের যে পাওয়ার দেওয়া আছে এবং তাদের এক্সারসাইজ অফ পাওয়ার এগুলি আছে এবং তাদের নিজস্ব তাদের রুলিং তারা করে এবং সুখ সুবিধা তারা যত দূর পারে ইমপ্লিমেন্ট করে। কিন্তু ত্রিপুরাতে তো যারা বিরোধী করে আসছে তারাই রুলিং হলো। কাজে এখন আমরা চাই যে ত্রিপুরাতেও আমরা এডিসিকে এম্পাওয়ারমেন্ট করার দায়িত্ব আমাদের জনসাধারণ। যদি সবাই মনে করে এইবার আমরা পরিবর্তন আনতে চাই, আমরা সবার কাছে অ্যাপিল করি, জনসাধারণ যদি আমাদেরকে সুযোগ দেয়, আমাদের তো সিদ্ধান্ত আছে যে INPT is open to all regional national party to talk across the table. আমাদের কোনো রেস্ট্রিকশন নাই, আলোচনা আমরা করব। আমাদের যদি এখানে কোনো কিছু মিল ফিল থাকে নিশ্চয়ই আমরা অ্যালাইন আমরা করব, যদি মিল না থাকে তো অ্যালাইন করা যাবে না। কিন্তু আমরা ওপেন INPT MCC সম্মেলনে এটাই সিদ্ধান্ত নিছে যে আমরা ওপেন, যার জন্য আমরা কংগ্রেসের সঙ্গে হোক বিভিন্ন ন্যাশনাল পার্টি রিজনাল পার্টি আমরা এখন আলোচনা আমরা আরম্ভ করি। কে কি বললো এটা তো আমরা বলবো না, কিন্তু আমরা চাই যে প্রত্যেক পার্টির সঙ্গে আমরা যদি সুযোগ পাই, স্পেশালি আঞ্চলিক পার্টির সঙ্গে আমরা আলোচনা করব এবং যাতে আমরা সব রিজনাল পার্টির সঙ্গে বসে আমরা ইলেকশন করতে চাই। এটা আমাদের INPTর একটা এজেন্ডা। কাজে এখন আপনাদের কাছে এদিন INPT আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা IPFটির সঙ্গে উগ্রবাদীদের যোগ রয়েছে বলে বিজেপি সাংসদ রেবতী মোহন ত্রিপুরা যে বিবৃতি দিয়েছেন তার স্পষ্টীকরণ চেয়েছেন বিজেপি দল এবং স্বরাষ্ট্র দপ্তরের নিকট। কাছে পরিষ্কারভাবে বলা হোক, কিছুদিন আগে পূর্ব ত্রিপুরা থেকে নির্বাচিত মাননীয় সাংসদ রেবতী মোহন ত্রিপুরা একটা অভিযোগ করেছিল, বিবৃতি দিয়েছিল যে সন্ত্রাসবাদীদের সঙ্গে IPFটির যোগ সাজস রয়েছে এবং গোটা IPFটির দল উচ্ছৃঙ্খল। এর পরিপ্রেক্ষিতে IPFটি কেন্দ্র কমিটির অফিস সেক্রেটারি বুদ্ধ দেববর্মা গত 16 তারিখ জুলাই রেবতী মোহন ত্রিপুরাকে জবাব চেয়েছে এবং তারা সাফাই দিয়েছে, সেটা অন্য ব্যাপার। INPTর বক্তব্য, রেবতী মোহন বাবুর বক্তব্য কি ব্যক্তিগত বক্তব্য নয়, রেবতী বাবুর বক্তব্য কি বিজেপির বক্তব্য। যদি রেবতী মোহন বাবুর বক্তব্যই হয়ে থাকে একজন MP, এই MPর বক্তব্যকে রাজ্যের বিজেপি প্রদেশ কমিটি কি বলছে পরিষ্কার করে দেওয়া হোক। মানুষ বিভ্রান্তি, মানুষ ভাবছে, তাহলে পরে বিজেপির কাছে আমাদের একটা প্রশ্ন, IPFটি যদি উগ্রপন্থীদের সঙ্গে যোগসাজশ রাখে তাহলে কেন বিজেপি তাদেরকে নিয়ে সরকার চালাচ্ছে? রাজ্যবাসী কি মনে করবে যে বর্তমান বিজেপি IPFটির জোট সরকার উগ্রপন্থী সরকার? এটা বিজেপির একটা স্পষ্ট বক্তব্য, স্বরাষ্ট্র দপ্তরের একটা স্পষ্ট বক্তব্য, অথবা সাংসদ মাননীয় রেবতী মোহন ত্রিপুরার বক্তব্য অসত্য, এগুলি বলুন, অথবা এই ব্যাপারে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর অথবা বিজেপি প্রদেশ কমিটি একটা স্পষ্ট বক্তব্য রাখবে। সাংবাদিক সম্মেলনে INPTর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। সীমান্ত এলাকায় লকডাউনে বিধিনিষেধ কার্যকর করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন ভঙ্গের দায়ে চলছে পুলিশের অভিযান, জানিয়েছেন পশ্চিম জেলা পুলিশ সুপার মানিক দাস। কিছু কিছু ব্যতিক্রমী স্থানকে বাদ দিয়ে প্রশাসনের নির্দেশে সীমান্ত এলাকায় লকডাউনে বিধিনিষেধ কার্যকর করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন ভঙ্গের দায়ে চলছে অভিযান। শনিবার এমনটাই জানালেন পশ্চিম জেলা পুলিশ সুপার মানিক দাস। আমরা বর্ডার এরিয়াতে যে লকডাউন আছে
এরিয়া সম্পর্কে যেটা সরকারি নির্দেশ আছে সেটা হলো যে রুরাল এরিয়াতে বর্ডার এরিয়ার মানে জিরো লাইন থেকে 1 কিলোমিটার এবং আরবান এরিয়াতে সেটা 1/2 কিলোমিটার। তো এই এরিয়ার মধ্যে কমপ্লিট লকডাউন, যেটা 17 জুলাই সকাল 7টা থেকে শুরু হয়েছে ফর 7 ডেজ। তো আমরা ওখানে যেটা এক্সেপশন আছে তা বাদ দিয়ে বাকি সবকিছুর মধ্যেই আমরা লকডাউন এনফোর্স করছি। সীমান্তে কি পরিমাণ ফোর্স রয়েছে, মোতায়েন রয়েছে, কয়টি থানা চত্বর রয়েছে আপনার জুরিডিকশন? বর্ডার এরিয়াতে অলরেডি বিএসএফ আছে, বিএসএফ এর সঙ্গে আমাদের কোলাবোরেশন আছে। তাছাড়া আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ এবং টিএসআর এডিকুয়েট ডেপ্লয়মেন্ট আমরা রেখেছি, যাতে লকডাউনকে আমরা 100% এনফোর্স করতে পারি। এবং তার মধ্যে একটা অংশ হয়তো লকডাউন কন্ডিশন কিছু ব্রিজ করতে তাদের এগেইনস্টে আমরা লিগ্যাল অ্যাকশন নিচ্ছি। প্রচুর পরিমাণে আমরা ফাইন আদায় করছি, অ্যারেস্ট হচ্ছে এবং সেটা কন্টিনিউ হবে। পশ্চিম জেলা কয়টা থানা এরিয়া রয়েছে সীমান্ত এলাকা? এখানে আমরা সাব ডিভিশন হিসাব যদি ধরি, আমাদের পুলিশের 5টা সাব ডিভিশন আছে। তার মধ্যে একটা সাব ডিভিশন জিরানিয়া বাদ দিয়ে বাকি সব সাব ডিভিশন, যেরকম মোহনপুর আছে, আমাদের এনসিসি পুলিশ সাব ডিভিশন আছে, সদর পুলিশ সাব ডিভিশন আছে, আমতলী পুলিশ সাব ডিভিশন আছে, সেগুলোর মধ্যে বর্ডার এরিয়া। এর বাস্তব চিত্র হচ্ছে রাজধানী সীমান্ত এলাকায় দেদারভাবে লঙ্ঘিত হচ্ছে লকডাউনের বিধিনিষেধ লঙ্ঘনের ঘটনা। অবাধে চলাফেরার পাশাপাশি দাপাদাপি চলছে যানবাহনের। ব্যুরো রিপোর্ট, ফেলাপুর। আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতিকে প্রাকৃতিক বিপর্যয় হিসেবে ঘোষণা করার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট দাবি জানালেন এআইসিসির সম্পাদক তথা আসামের কংগ্রেস নেতা ভূপেন কুমার বোরা। বন্যা দুর্গতদের সাহায্য প্রদানের জন্য কংগ্রেস নেতা কর্মীদের প্রতি আহ্বান রাহুল গান্ধীর। আকার ধারণ করেছে আসামের বন্যা পরিস্থিতি, ফলে কঠিন সমস্যার সম্মুখীন আসামের মানুষ। আসামের 33টি জেলার মধ্যে 28টি জেলায় বন্যা কবলিত, ক্ষতিগ্রস্ত প্রায় 35 লক্ষ মানুষ। শনিবার এইসব তথ্য উল্লেখ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী হিন্দিতে টুইট করে জানিয়েছেন গোটা দেশ আসামের সাথে রয়েছে। সেই সাথে তিনি আরো জানান, বুক চিতিয়ে ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন আসামের মানুষ। সহসায় এই বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবেন তারা। সেই সাথে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দলের সকল নেতা কর্মীদের প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত আসামবাসীদের সকল প্রকার সাহায্য করার জন্য আহ্বান রাখেন। এদিকে আসামের বন্যা পরিস্থিতি নিয়ে রাহুল গান্ধীর এই টুইটটি নজরে এসেছে এআইসিসির সম্পাদক তথা আসামের কংগ্রেস নেতা ভূপেন কুমার বোরার। ভূপেন কুমার বোরা তৎক্ষণাৎ তার প্রিয় নেতা রাহুল গান্ধীর বক্তব্য সহ আরো একটি টুইট করেন অসমের বন্যা পরিস্থিতি এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে। সেই টুইটে বোরা সাহেব ও দলের নেতা কর্মীদের প্রতি বিপন্ন আসামবাসীদের সাহায্য করার আহ্বান রাখেন। এদিন এআইসিসির সম্পাদক ভূপেন বোরা আসামের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের দায়িত্ব জ্ঞানহীন ভূমিকার তীব্র সমালোচনায় মুখরিত হন। সেই সাথে কেন্দ্র সরকারের নিকট আসামের বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা দেবারও দাবি রাখেন। কারণ হিসেবে এবারে বন্যায় আসামের লক্ষ লক্ষ মানুষ গৃহহীন, অন্নহীন, সহায় সম্পদহীন হয়ে পড়েছেন বলেও জানিয়েছেন তিনি। সেই সাথে কংগ্রেস নেতা ভূপেন বোরা তার টুইটে আরো উল্লেখ করে বলেন যে, আমি একজন অসমিয়া এবং কংগ্রেস সদস্য হিসেবে গর্ববোধ করছি যে রাহুল গান্ধীর মতো একজন নেতা আসামে
বন্যা দুর্গতদের সমস্যা নিয়ে গুরুত্ব দিয়েছেন। বরাবরের মতো এবারও তিনি আসামের ও আসামবাসীদের পাশে দাঁড়িয়েছেন। রাহুল গান্ধী সর্বদাই আসামকে অগ্রাধিকার দিয়ে আসছেন। ৰাষ্ট্ৰীয় প্ৰেক্ষাপটত অসমৰ বানপানী যেতিয়ালৈকে কোনো এটা ৰাজনৈতিক দলে আৰু কোনো এটা ৰাজনৈতিক দলৰ এজন শক্তিশালী নেতাই অসমৰ বানপানীক ৰাষ্ট্ৰীয় সমস্যা হিচাপে অন্তৰ বা গণ্য নকৰিব, তেতিয়ালৈকে অসমৰ বানপানী গৰাখহনীয়াৰ স্থায়ী সমাধান সূত্ৰ উলিওৱাটো অসম্ভৱ কথা। মই এজন অসমীয়া হিচাপে আৰু এজন কংগ্ৰেছৰ কৰ্মকৰ্তা হিচাপে গৌৰৱান্বিত যে আমাৰ নেতা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই অসমৰ প্ৰতিটো সমস্যাৰ কা আন্দোলনৰ কথাই কওক, বানপানী গৰাখহনীয়াৰ কথাই কওক, অসমীয়া মানুহৰ স্বাৰ্থত তেওঁ সদায় ৰাজহুৱাভাৱে অসমক সমৰ্থন কৰি আহিছে। আৰু মই ভাবোঁ যে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ নেতৃত্বত অসমৰ ৰাইজে বানপানী গৰাখহনীয়াৰ পৰা এদিন মুক্তি পাবলৈ সক্ষম হ'ব। এদিকে দুঃখজনক ব্যাপার এবং পরিতাপের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত কেন্দ্র সরকার আসামের বন্যা পীড়িতদের সাহায্যার্থে কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেনি। ন্যূনতম সাহায্য হিসেবে আসামকে দেওয়া হয়নি কোনো প্রকার ছোট নৌকা, ওষুধপত্র, পানীয় জল, দুধের প্যাকেট, এমনকি কোনো প্রকার খাদ্য সামগ্রী। আপৎকালীন সাহায্য থেকেও বঞ্চিত আসামবাসী। ব্যুরো রিপোর্ট, হালাপুর। মানবতা শ্রেষ্ঠ অর্ঘ রক্তদানে এগিয়ে এলেন ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন। রাজধানী নেতাজি রোড স্থিত বাণিজ্য ভবনে আয়োজিত রক্তদান শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ। শনিবার রাজধানী নেতাজি রোড স্থিত বাণিজ্য ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা সহ বিশিষ্ট জনেরা। এদিন রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আশিস কুমার সাহা মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে সকলকে রক্তদান করার জন্য আহ্বান রাখেন। সমগ্র বিশ্ব আজকে আতঙ্কিত এই কোভিড-19 যে করোনা ভাইরাস সমগ্র বিশ্বে সংক্রমণের ফলে ব্যাপক মানুষের মধ্যে আজকে এই সংক্রমণের কারণে মানুষ নানাভাবে বিপদগ্রস্ত অবস্থায় দিনযাপন করছে। ইতিমধ্যে প্রায় 1.5 লক্ষর কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করেছে। এই আতঙ্ককে আমরা একদিক থেকে যেমন মোকাবেলা করার চেষ্টা করছি, সাথে সাথে আমাদের রাজ্যে বা আমাদের দেশে রক্ত সঞ্চালনার ক্ষেত্রে বা তার সরবরাহের ক্ষেত্রে একটা প্রতুলতা, এটা সবসময়ই আমরা পরিলক্ষিত করে আসছি। এবং এর থেকে উত্তরণের জন্য যে দ্বিতীয় চ্যালেঞ্জটি, এটাও আমাদের রাজ্যের মানুষ গ্রহণ করেছে। আজকে দেশের মধ্যে এই রক্ত সংগ্রহের ক্ষেত্রে আমরা একটা অন্যতম অবস্থানে দাঁড়িয়ে আছি। আমাদের রাজ্যের মানুষ এই রাজ্যের মুমূর্ষু রোগীদের জন্য চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে মানুষ এগিয়ে এসে রক্তদান করছে এবং এটাকে উৎসবের রূপ দেওয়ার জন্য সরকারের প্রয়াস বা আমাদের স্বাস্থ্য দপ্তর, রক্ত সঞ্চালন পর্ষদ নানাভাবে মানুষকে উৎসাহিত করেছে। শিবিরে ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব ব্যবসায়ীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ব্যুরো রিপোর্ট, হালাপুর। রাজধানী সীমান্ত এলাকায় দেদার লঙ্ঘিত হচ্ছে লকডাউনের বিধিনিষেধ। উদ্বেগজনক পরিস্থিতি সত্ত্বেও কোনো প্রকার তৎপরতা নেই পুলিশ ও প্রশাসনের। রাজ্যের বুকে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে মারণ ভাইরাস করোনার সংক্রমণ বৃদ্ধির ঘটনা। এর মধ্যে সীমান্ত এলাকাগুলোতেই করোনার সংক্রমণ রোধে 7 দিন ব্যাপী লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু প্রশাসনের সেই ঘোষণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদার লঙ্ঘিত হচ্ছে লকডাউনের বিধিনিষেধ। বিশেষ করে রাজধানী সীমান্ত এলাকা রামনগর এবং শানমোড়া এলাকাতে অবাধে চলছে লোকজনদের চলাচল।
সেই সাথে চলছে যানবাহনের দাপাদাপি, অথচ চিহ্নিত এলাকায় নজর নেই পুলিশ ও প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, হালাপুর। শাসক দলের বিধায়কদের মধ্যে অন্তর্কলহ সূর্যের আগুনের মতো চলছে। যে কোনো মুহূর্তে সেটা আগ্নেয়গিরির আকার ধারণ করতে পারে, ভেঙে পড়তে পারে বিজেপি আইপিএফটি জোট সরকার, বললেন প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ নেতা গোপাল চন্দ্র রায়। শাসক দলের বিধায়কদের মধ্যে অন্তর্কলহ তুষের আগুনের মতো চলছে। যে কোনো সময় সে বিবাদ আগ্নেয়গিরির আকার ধারণ করতে পারে, ভেঙে পড়তে পারে বিজেপি আইপিএফটি জোট সরকার। এদিন বিজেপি সাংসদ রেবতী মোহন ত্রিপুরা তুলাশিখর গিয়ে আইপিএফটি বিক্ষোভের মুখে পড়ার ঘটনা উল্লেখ করেন কংগ্রেস নেতা গোপাল চন্দ্র রায়। পরে আইপিএফটির সঙ্গে উগ্রবাদী যোগাযোগের যে অভিযোগ সাংসদ উল্লেখ করেছেন সেই কথাও তুলে ধরেন তিনি। একসময় জোট শরিকের বিবাদ নিয়ে অগ্নিগর্ভ পাহাড়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রীর স্পষ্টীকরণ এবং পদত্যাগ দাবি করেন। যেটা দ্বিতীয় অগ্নিগর্ভ পাহাড়, আর ওনাদের এমপি রেবতী বাবু যেখানে যাচ্ছে দৌড়ানি খাচ্ছে আইপিএফটি, ওদের মানে শাসক দলে যেখানে দ্বন্দ্ব চলছে, অগ্নিগর্ভ পরিস্থিতি। শেষ উলাসি করে ওনাকে প্যাদান দিয়েছে, উনি অন্য রাস্তায় কোনো মতে পালিয়ে এসে উনি বলেছেন যে আইপিএফটির কাছে নাকি আইপিএফটি নাকি উগ্রপন্থীদের সঙ্গে যোগ আছে, ওদের হাতে অস্ত্র আছে। তাইলে একজন এমপি বলছে আইপিএফটির সঙ্গে উগ্রপন্থীদের যোগ আছে, তাইলে আমি বলবো এই সরকার এক্ষুনি পদত্যাগ করা উচিত, না প্রেস রিলিজে মুখ্যমন্ত্রী বলা উচিত যে রেবতী বাবু, রেবতী মোহন ত্রিপুরার যেটা সংসদ বলেছে যে আইপিএফটির সঙ্গে উগ্রপন্থীদের যোগ আছে, তাইলে সেটা স্পষ্টীকরণ করতে। আমরা চাই পাহাড়ের দাবানলের মতো চলছে, আর এমএলএদের মতো তুষের আগুনের মতো চলছে। বিজেপি সাংবাদিক সম্মেলন করে বলছে যে এমএলএ ভালো লাগে না চলে যাও, তার অর্থ কি? অন্তর্কলহ শুনানি চলছে এমএলএদের মধ্যে, যে কোনো সময় আপনার আগ্নেয়গিরির অগ্নি উৎপাদ হতে পারে, যে কোনো সময় এই সরকারের পতন হতে পারে। তাই আমি বলব এগুলি অত্যন্ত বেদনাদায়ক। এই পাহাড় দখল নিয়ে আইপিএফটি একদিকে আন্দোলন করছে, বিজেপি গেলে পেরাচ্ছে। ওরা এখন নির্বাচনের পূর্বে দল লড়াই করছে। মেবার জমাতিয়া সাহেব মন্ত্রী বলেছেন আমাদের ছেড়ে দিতে হবে সব, আর রেবতী বাবু বলছে আমরা তো এমন কোন সত্য ছিল না নির্বাচন পাতালে। অশুভ আকার আনহোলি অ্যালায়েন্স হয়েছিল নির্বাচন পাতালে। তাই তো আমরা এখন বুঝছি আইপিএফটি আর বিজেপির যে মানে প্রকাশ্য যে দ্বন্দ্ব চলছে, পাহাড়ে মানুষের ঘুম নেই, বিনিদ্র রজনী মানুষ যাপন করছে, আর এমএলএদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এখানে এই সরকার জনবিরোধী সরকার, যেমন কোভিড মোকাবেলা আপনারা তো বলছেন, আমি বলবেন আমরা আগেই আমরা বলেছি এটা বিশ্বগ্রাসী একটা কোভিড-19 এটা সম্বন্ধে যে আমরা বলছি একজন পার্মানেন্ট একজন মন্ত্রীর দরকার। 4 জন মন্ত্রী নিতে পারে, নিচ্ছে না কেন নিচ্ছে না? এটার জন্য দায়িত্বে 8 জন মন্ত্রী চালাচ্ছে এই মন্ত্রিসভা। ত্রিপুরার জন্য 12 জন মন্ত্রী করার জন্য ওদেরকে ভোট দিয়েছিল, ওরা 4 জন নিতে পারছে না, কারণ ওদের মধ্যে তুষের আগুনের মতো চলছে। তুষের আগুন যেমন নিচের দিকে জ্বলতে লাগে, জ্বলছে, যে কোনো সময় দাও দাও করে উঠতে পারে, তার জন্য নিচ্ছে। আমি বলবো ত্রিপুরার স্বার্থে, জনগণের স্বার্থে জুমলাবাজি বন্ধ করুন, মানুষের জন্য কাজ করুন। ধন্যবাদ। এদিন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায় হলদিয়া থেকে জাহাজ আসা এবং 3 বছরের মধ্যে রাজ্যকে মডেল স্টেট হিসেবে গড়ে তোলা ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক হাত নেন। আমাদের ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী
সদর্পে ঘোষণা করেছিলেন যে 14 জুলাই হলদিয়া থেকে আমাদের ত্রিপুরার উদ্দেশ্যে একটা জাহাজ রওনা দেবে এবং 18 তারিখ মানে আজকে পৌঁছবে 500 টন রড নিয়ে। মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন যে বন্ধু, ত্রিপুরাতে জাহাজ আসবে আপনারা তো কেউ ভাবতে পারেননি, আমি জাহাজ এনে দেব। উনি একথাও বলেছেন বারবার যে 3 বছরের মধ্যে ত্রিপুরাকে একটা মডেল স্টেট করবেন, যদি করতে না পারেন উনি নির্বাচনে দাঁড়াবেন। তাহলে আমি যে কথাটায় আসছি, হলদিয়া নৌবন্দর থেকে আমরা শুনেছি 4 দিন আগে একটা ছোট জাহাজ ছেড়েছে, এটা আসবে আপনার চিটাগাঁও নৌবন্দরে। এটা এসে এখানে এটার মধ্যে আসবে, রড আসবে, এটা করিমগঞ্জের জন্য আসামে আমাদের যা খাবো, ডাল আসছে আসামের জন্য। এটা এখানে নম্বর করলে আপনার চিটাগাঁও, তখন কন্টেনারগুলি বড় বড় ট্রাকে আখাউড়া আসবে, এখান থেকে পাস নিয়ে আপনার জিরা নিয়ে যাবে, ওখান থেকে রেলে রডটা যাবে করিমগঞ্জ, আর ডাল চলে যাবে আসামের বিভিন্ন প্রান্ত। তাইলে আমি যেটা বলবো, উনি বলেছেন 3 বছরের মধ্যে যদি মডেল স্টেট না করতে পারেন উনি দাঁড়াবেন না। তাহলে তো 2 বছর 5 মাস তো চলেই গেল, আর 7 মাস বাকি। উনি কি যাওয়ার রাস্তা তৈরি করছেন? মডেল স্টেট মানে কি? আপনার মডেল স্টেটের প্রথম ধাপ নাকি জাহাজ আসবে, যেখানে গঙ্গা, কলকাতার গঙ্গা জাহাজ ঢুকতে পারে না, নাব্যতা কম। ওখানে লঞ্চের মাধ্যমে মানুষজন, যাত্রীরা যাতায়াত করে মাল এখান থেকে ওখানে এই বিভিন্ন বন্দরে যায়। তাহলে উনি, আমি জানি না এই অদ্ভুত কথা আমাদের ত্রিপুরাবাসীকে শোনানোর কি কারণ থাকতে পারে, যেখানে সোনামুড়াতে যেটি করেছে, যেটা এটা তো আমার মনে হয় এই যে বৃষ্টি হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে। এটা করেছে, এদের মধ্যে 12-14 টন, আমি যাদের কাছে শুনলাম সাংবাদিকরা বলছে যে 12-14 টনের বেশি নিতে পারবে না। একটা জাহাজ বলেছে এটা 500 টনের আসবে। তাইলে 500 টনের যেটি কোথা, আর আপনার গুমতি নদীতে জাহাজ ঢুকবে, অবাস্তব একটা জুমলাবাজি। এখানে তো 400 টাকা করে দিনই মতো ঢুকো না। আমি বলবো এই সমস্ত জুমলাবাজি বন্ধ করার জন্য, বাস্তবে আসার জন্য আমি মুখ্যমন্ত্রীকে বলবো। এদিন কংগ্রেস নেতা গোপাল চন্দ্র রায় বর্তমানে বিজেপি আইপিএফটি শাসনের রাজ্যের বুকে অস্থির পরিস্থিতি চলছে বলেও অভিযোগ করেন। ব্যুরো রিপোর্ট, হালাবোর। শেষ করার আগে আরো একবার শিরোনাম। আগ্নেয়গিরি রূপ নিতে পারে, শাসক দলের শরিক ও বিধায়কদের তুষের আগুন সদৃশ অন্তর্কলহ ভাঙতে পারে জোট সরকার, জানালেন কংগ্রেস নেতা গোপাল চন্দ্র রায়। স্বাস্থ্য দপ্তরে জীর্ণ পরিষেবা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে চিকিৎসাধীন করোনা রোগীদের বিক্ষোভ ঘটনা শান্তির বাজার একলব্য ইংলিশ মিডিয়াম স্কুলে। লকডাউনে বিধিনিষেধ মানছেন না সীমান্ত এলাকার মানুষ, নজরদারি নেই পুলিশ ও মহকুমা প্রশাসনের। কুমুলগে আইনপিটি কনফারেন্সের জন্য আবেদন নাকচ, মুখ্য সচিবের তীব্র প্রতিক্রিয়া দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খারের। এখন এই পর্যন্ত, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো।